পারক্সাইড প্রভাব, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জন্য টিকে হিসেবে পরীক্ষা আসে 2 বা 3 মার্কের জন্য। এটাকে খারাস প্রভাবও বলা হয়, পরীক্ষা কিন্তু অনেক সময় আসে খারাস প্রভাব। ঠিক আছে, এটা কিন্তু খাতায় লিখে রাখবা। খারাস প্রভাব আসলেও তোমার পারক্সাইড প্রভাব আসলেও যেটা, আর বিপরীত মার্কনিকভ নীতি আসলেও একই প্রশ্ন। তাহলে মার্কনিকভের যে উল্টো সূত্রটা সেইটি হলো তোমার মূলত খারাস প্রভাব বা পারক্সাইডের প্রভাব। এখন মার্কনিকভ তো ওইটা করছে, এখন পারক্সাইডের যখন পারক্সাইডের উপস্থিতিতে যখন এই বিক্রিয়াগুলো ঘটানো হয় তখন এখানে একটা উল্টো কাহিনী দেখা যায়। ঠিক আছে, আমরা যখন পারক্সাইড ছাড়া ঘটাবো তখন দেখবো যে মার্কনিকভের সূত্র অনুযায়ী যে উত্তরটা পাবো সেইটাই হবে প্রধান উত্তর, মানে ওইটাই আমরা 90% পেয়ে যাব। কিন্তু যদি আমরা পারক্সাইড নিয়ে করি তখন দেখবো যে আমরা ওইটার উল্টো হয়ে গেছে, বা তার সূত্রের উল্টো হয়ে গেছে, মানে যেখানে আগের যেখানে ছিল ধরো যেখানে কম সংখ্যক হাইড্রোজেন ছিল সেখানে ঋণাত্মক অংশ যুক্ত হয়েছে, আর এখানে কম সংখ্যক হাইড্রোজেন সেখানে তোমার প্লাসটা যুক্ত হবে, ধনাত্মকটা যুক্ত হবে, মানে একটার উল্টো এইটা। তাহলে এইটা মনে রাখলে তুমি এটা খুবই সহজ। তাহলে আমরা একটু দেখি এটা। তাহলে এখানে দুইটাই দেখানো হয়েছে, তুমি চাইলে দুইটাই দেখাইতে পারো, অথবা এখানে শুধু এই বিপরীত মাকড়িকবের বিক্রিয়া হলো এই নিচেরটা, আর উপরেরটা হলো দেখো এই লেখা আছে মাকনিকভ অনুসারে, এটা হলো আগেরটা অনুসারে, তারা জাস্ট কম্পেয়ার করার জন্য দেখাইছে। ঠিক আছে, এটা বুঝতে হবে আমাদের। আচ্ছা, তাহলে খ্রিস্টাব্দে আলোক বা তাপের উপস্থিতিতে জৈব পারক্সাইডের উপস্থিতিতে তোমার অপরিসম অ্যালকিনের সাথে শুধুমাত্র পোলার বিকারক বিশেষ করে হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন বিক্রিয়া ঘটান এবং তোমার মাকনিকভের সূত্র বিপরীত ঘটে। আচ্ছা, এটা একটু কেয়ারফুল থাকবা যে এখানে সব থেকে বেশি ইউজ করা হয় এসবিআরটাকে, এটা সবসময় মনে রাখবা, কারণ এসবিআরটা সব থেকে উপযুক্ত কোন কিসের ক্ষেত্রে, বিপরীত মাকনিকভের ক্ষেত্রে। আর মাকনিকভের ক্ষেত্রে এটা বিপরীত মানে, আর যদি তুমি শুধু সিম্পল মাকনিকভ সেক্ষেত্রে তোমার যে কোনো এইচবিআর এইচসিএল যেটা দাও, কিন্তু যখন বিপরীত মাকনিকভ লিখবা তখন এইচবিআর লেখাটাই সব থেকে ভালো হবে, এটা মনে রাখবা, কারণ এইটা এই বিক্রিয়ার জন্য সব থেকে বেশি উপযুক্ত। সূত্রটা তাহলে ওইটার উল্টো হবে। তাহলে পারক্সাইডের উপস্থিতি, তাহলে এখানে একটু কথা অ্যাড করতে হবে কি, পারক্সাইডের উপস্থিতিতে, এগুলো তোমরা নোট করে রাখবে, সূত্র দুইটা লিখবা আর বিক্রিয়াগুলো লিখবে, এগুলো খাতায় লিখে রাখবে। এই যে দেখো আমি এখানে কিভাবে আমার লেখা আছে, এই দেখো এগুলো কিন্তু আমারও লেখা আছে, এই যে দেখো বই আমি কিভাবে লিখছি, এই যে প্রত্যেকটা এখানে কিন্তু সূত্র, বিক্রিয়া, তারপর যে যে জিনিসগুলো আমি এখানে এই যে দেওয়ার কথা ছিল সেই জিনিসগুলো এখানে দেখো এই হাইলাইট করে দেওয়া আছে। তারপরে এই যে দেখো বিপরীত মাকনিকভ মধ্যে এটাও কিন্তু এখানে এই যে উঠানো আছে, এগুলো তোমার খাতায় সুন্দর করে এগুলো উঠিয়ে রাখবা, তাহলে তোমার বইতে থাকলে বা শিটে থাকলে এগুলো মনে থাকবে না। ঠিক আছে, এই জন্য চেষ্টা করবা ক্লাস দেখে অবশ্যই তুমি খাতায় নোট করে ফেলবা সাথে সাথে। অক্সাইড উপস্থিত অপরিসম অ্যালকিনের সাথে পোলার বিকারকের সংযোজন বিক্রিয়াকালে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত কার্বন পরমাণু দ্বয়ের কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত কার্বন পরমাণু দ্বয়ের যে কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সর্বোচ্চ বা সবথেকে বেশি তোমার ঋণাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে। এখানে বইতে একটু ভুল ছিল, এটা আমি কেটে দিচ্ছি, এখানে সংশোধন করে লিখবা পরমাণুর সংখ্যা সর্বোচ্চ বা বেশি। ঠিক আছে, ঋণাত্মক অংশে সেই কার্বনে যুক্ত হবে। তাহলে আমরা মাকনিকভের সূত্রে পড়ছিলাম যেখানে পরমাণু সংখ্যা কম সেখানে ঋণাত্মকটা যুক্ত হয়েছে, আর বিপরীত পারক্সাইড প্রভাবে আমরা মাকনিকভ নীতি বা পারক্সাইড প্রভাব বা খারাস প্রভাবে আমরা পড়তেছি যে পারক্সাইডের উপস্থিতিতে অপরিসম অ্যালকিনের তোমার কার্বন কার্বন দ্বিবন্ধনে যুক্ত কার্বন দ্বয়ের যে কার্বনের পরমাণু সংখ্যা সব থেকে বেশি, পরমাণু সংখ্যা বলতে আমি হাইড্রোজেনকে বোঝাচ্ছি, পরমাণু বা গ্রুপ যে কোনো কিছু হতে পারে, পরমাণু সংখ্যা হাইড্রোজেন পরমাণু সব থেকে বেশি বা সর্বোচ্চ ঋণাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে। ঠিক আছে, সব থেকে বেশি, এইটা একটু চাইলে একটু কমা বা থামতে পারো, ঋণাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে। খুবই সহজ জিনিস, আগেরটার মতোই, জাস্ট উল্টা, জাস্ট এখানে যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে এটার মাইনাস প্রান্তটা চলে আসবে। এই, তাহলে আমরা হাইড্রোজেন ব্রোমাইড নিয়ে করলাম, তাহলে হাইড্রোজেন ব্রোমাইডে হাইড্রোজেন সবসময় প্লাস, এইটা সব মাইনাস, ব্রোমিন সবসময় মাইনাস ধরবো আমরা। তাহলে মাইনাসটা কোথায় যাবে, যেখানে হাইড্রোজেনটা তোমার বেশি আছে, কারণ এটা আমরা মাকনিকভের বিপরীত রুল পড়তেছি। তাহলে দেখো এখানে এইটা দেখো 1 বিউটিন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, হ্যাঁ এখানে 4টা কার্বন আছে, 1 বিউটেন। আচ্ছা হ্যাঁ, তাহলে 1 নম্বরে এখানে দ্বিবন্ধনটা শুরু হয়েছে, এই জন্য এটার নাম হলো 1 বিউটিন। আচ্ছা, তাহলে এইটার সাথে দেখো এই কার্বনটার সাথে এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, আর এই কার্বনটার সাথে তোমার মাত্র একটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, আর এই যে এখানে যেটা, এইটা হলো পুরোটাই একটা তোমার গ্রুপ। তাহলে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধনটা আঁকি, এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আর এই কার্বনের সাথে একটা CH3 বন্ড CH2। ঠিক আছে, আর
এই কার্বনের সাথে ছিল একটা হাইড্রোজেন, ইথেন থেকে একটা হাইড্রোজেন কমে গেলে যেটা হবে, তাহলে ইথেনের সংকেত হলো তোমার CH3 বন্ড CH3, তাহলে এইটা থেকে একটা হাইড্রোজেন কমে গেলে যে গ্রুপটা আমরা পাবো CH3 বন্ড CH2, এইটার নামই হবে তোমার ইথাইল গ্রুপ। ইথেন থেকে একটা কমে গেলে ইথাইল গ্রুপ, মিথেন থেকে একটা কমে গেলে মিথাইল গ্রুপ, আবার তোমার প্রোপেন থেকে একটা কমে গেলে প্রোপাইল গ্রুপ। মিথেনের সংকেত কি CH4, এটা থেকে একটা কমে গেলে কি থাকে CH3, এটাকে বলা হয় মিথাইল গ্রুপ। এই বেসিকগুলো তোমরা ভালোভাবে জেনে নিবে, এগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তোমরা অবশ্যই এগুলো পারো আমি মনে করি। তাহলে এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে তোমার দুইটা, আর এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে একটা, এটা তো একটা গ্রুপ আলাদা অ্যালকাইল গ্রুপ। তাহলে এইটাই যেহেতু হাইড্রোজেন সংখ্যা কম আছে বা এটা সব থেকে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, তার মানে এর যে মাইনাস প্রান্তটা, এই মাইনাস প্রান্তটা যাবে যে পাশে হাইড্রোজেন বেশি আছে, তাহলে এই পাশে এখানে এসে এটা অ্যাটাক করবে বা এখানে এসে যুক্ত হবে। আচ্ছা, তাহলে বাকি এটা কোথায় যাবে, তাহলে এইটা এখানে আসলে বাকিটা তোমার অন্য কার্বন থাকবে সেখানে সে গিয়ে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে সেটা আমি একটু দেখাচ্ছি এখানে। CH3 বন্ড CH2 বন্ড CH2, এখানে সিঙ্গেল বন্ড, সবগুলো সিঙ্গেল বন্ড হয়ে যাবে, CH2 বন্ড Br, এইটা উৎপন্ন হবে। আচ্ছা, এখন এইটাকে এভাবে না লিখে আমরা গাঠনিক সংকেত আকারও লিখতে পারি। কিভাবে লিখতে পারি, এখানে তোমার এর সাথে তোমার দুইটা হাইড্রোজেন ছিল, এর সাথে তোমার আরেকটা নতুন করে এক্সট্রা আসছে কি ব্রোমিন আসছে, তাহলে এটা আমি একটু গাঠনিক সংকেত আকারও তোমাদেরকে এঁকে দেখাচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাহলে দেখো এই দ্বিবন্ধন তো আর থাকবে না, দ্বিবন্ধন এখন ভেঙে যাবে, কারণ এখানে নতুন একজন যুক্ত হবে, তখন এই যে দ্বিবন্ধন থাকবে না, এখানে এই দ্বিবন্ধনটা ভেঙে তোমার এখানে একক বন্ধন হয়ে যাবে। যেমন আমরা একটু আগে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেখছিলাম যে প্রথমে অ্যালকিনের দ্বিবন্ধন ছিল, কিন্তু পরবর্তীতে ওগুলো যুক্ত হওয়ার পর দুই ধাপে পরবর্তীতে কিন্তু দ্বিবন্ধন ভেঙে তোমার একক বন্ধন হয়ে যাচ্ছে। তাহলে এখানে ওই ধাপগুলা হওয়ার পরেই কিন্তু এখানে একক বন্ধন হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রথমে আমাদের এইটা আমি লিখলাম, তারপর এটার সাথে আমরা এখানে লিখলাম CH3 বন্ড CH2, আর এখানে লিখলাম শুধু H2 H লিখলাম, আর এখানে আরো একটা H লিখলাম, ঠিক আছে। আর এখানে তোমার তিনটা হাত, এখানে H, এখানে H, আর এখানে লিখলাম আমি ব্রোমিন, ঠিক আছে। এই তিনটা হাত জাস্ট এভাবে দেখালেও তোমার হবে পরীক্ষা। তাহলে এখানে কি কেন এটাকে লিখলাম, আর 1 নম্বর কার্বনটার সাথে তোমার কি আসছে, এটাকে 2 ধরলাম। 1 নম্বর কার্বনের সাথে এটা ঋণাত্মক প্রান্ত আছে, কারণ এখানে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, হাইড্রোজেন আছে দুইটা, আর এখানে তোমার হাইড্রোজেন সংখ্যা কম আছে বিধায় এই যে প্লাস চার্জটা তার এখানে আসবে। তাহলে যে কোনো একটা সাইড মনে রাখবো, ধরো বেশি থাকলে মাইনাসটা যুক্ত হবে, এটা কি মার্কনিকভের বিপরীত বা পারক্সাইড বা খারাস প্রভাব, এটা এইটাই মাইনাসটা আসবে কার সাথে, যার সাথে হাইড্রোজেন বেশি থাকবে, যে কার্বনের সাথে। তাহলে এই যে দেখো ব্রোমিন এই কার্বনে যুক্ত হয়ে গেছে, আর আরেকটা প্লাস প্রান্ত কোথায় যাবে, ওই যে বাকি যে কার্বনটা থাকবে সেই কার্বনে গিয়ে এখানে যুক্ত হয়ে যাবে। এভাবেও দিতে পারো অথবা তুমি এভাবেও দিতে পারো। তাহলে এটার নাম হলো 1 ব্রোমো বিউটেন। আচ্ছা, 1 ব্রোমো বিউটেন কেন বলা হলো, মেইন কার্বন শিকলে কার্বন আছে 1 2, এটাকেও 3, এটাকে 4 ধরি, আর 1 নম্বর কার্বনের সাথে আছে ব্রোমিন, তাহলে 1 ব্রোমো, তাহলে মিথেন ইথেন প্রোপেন বিউটেন, তাহলে 1 ব্রোমো বিউটেন, ব্রোমো বিউটেন, ঠিক আছে। আশা করি এই নামগুলো তোমরা পারো। বিউটেন আর টিন হইতো যখন এখানে দ্বিবন্ধন থাকতো, ঠিক আছে। তাহলে আশা করি এই জিনিসগুলো নিয়ে আর কারো সমস্যা হবে না। তাহলে এই হলো তোমার পারক্সাইড প্রভাব বা বিপরীত মার্কনিকভ রুলস, ঠিক আছে। আচ্ছা, এখন অনেক সময় যদি পরীক্ষায় কৌশল আছে, এটা তো জরুরি না, পারক্সাইডে যে আর বন্ড ও এটা তোমার দুইটা ভাগ হয়ে যাবে, দুইটা ভাগ হয়ে এরকম দুইটা তোমার ফ্রি রেডিক্যাল তৈরি করবে, ফ্রি রেডিক্যাল মানে মুক্ত মূলক তৈরি করবে, এখানে এই যে ফ্রি রেডিক্যাল চিহ্ন আছে। আচ্ছা, তারপর দেখো এখান থেকে একটা গিয়ে তোমার এখানে এই যে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ব্রোমাইড মানে কি, ওইটা যেটা তোমার আমরা বিকারক হিসেবে যেটা নিয়েছিলাম, সেই একটা পারক্সাইডের অংশ সেই বিকারকের সাথে যুক্ত হয়ে তোমার একটা অ্যালকোহল তৈরি করবে এবং ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করবে, ব্রোমিনটাকে এখান থেকে আলাদা করে ফেলবে, ঠিক আছে। এই হলো 2 নম্বর ধাপ। তারপর দেখো এটা থেকে কি হবে, ওই যে ব্রোমিনটা আবার তোমার এই যে এখানে যে আমরা অপদিশম অ্যালকিনটা নিব, সেই অ্যালকিনের সাথে তোমার এসে যুক্ত হয়ে যাবে, এই যে অ্যালকিনের সাথে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বা অধিক স্থিতিশীল একটা এরকম যৌগ গঠন করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সাইডে হাইড্রোজেন বেশি, তার মানে দেখো ব্রোমিনটা কিন্তু এই পাশে যুক্ত হয়েছে, কারণ এখানে আমরা HBr নিছিলাম, ব্রোমিন তো মাইনাস, H তোমার প্লাস, এই জন্য ব্রোমিনটা তোমার এখানে এসে যুক্ত হবে। আচ্ছা, তারপর এইখানে এসে যুক্ত হয়েছে, তারপর পরের ধাপ এটা এইখানে এই কার্বনে যুক্ত হবে না আর কি, সেটা ক্রস দিয়ে দেখাইছে, এটা দেখানো না দিলে হবে, এটা দেখাইলে হবে। তারপর দেখো এই যে এখানে স্থিতিশীল ফ্রি রেডিক্যাল পাইলাম, এর সাথে তোমার যখন আমরা পুরো বিক্রিয়াটা একসাথে দেখাবো, এইটা এই যে আমাদের 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালটা HBr এর যে হাইড্রোজেনটা ছিল, সেই হাইড্রোজেন তোমার বাকি যে কার্বনটা ছিল সেই বাকি কার্বনে এখানে এসে যুক্ত হয়ে যাবে। জাস্ট ওই বিক্রিয়াটাকেই এখানে জাস্ট আলাদা আলাদাভাবে
কয়েকটা ধাপে তোমার আর কি এখানে বিস্তারিত দেখাইছে। এটা হলো বিক্রি কৌশল, বিক্রিয়াটা ধাপে ধাপে আলাদা আলাদা করে দেখাতে গেলে আর কি জিনিসগুলা এরকম হয় আর কি।